সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার কথা শোনার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিই আগে। সেটা খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে আলোচিত এবং হট টপিক আমাদের দেশের। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ, এটা আড়ং-এর শপিং ব্যাগ। অনেক ব্যাগ সম্পর্কে আজকে আমরা একটু দেখব। এই যে ব্যাগ সম্পর্কে আমরা একটু আলোচনা করব, বা প্যাকেজিং জিনিস সম্পর্কে একটু আলোচনা করব। প্যাকেট বলতে কি বোঝায়, প্যাকেট, এরপরে এই যে আরেক ধরনের প্যাকেট আছে, আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্যাকেজিং, ঠিক আছে। এই যে প্রোডাক্টের গায়ে প্যাকেট, হ্যাঁ, চিনির প্যাকেট, পলিথিনে, হ্যাঁ। আচ্ছা, আসি। যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত ধরে আমরা লাস্ট একটা ঈদে এবং তারও কিছু আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা বিখ্যাত ব্র্যান্ড আড়ং শপিং, তারা তাদের যে প্রোডাক্ট বিক্রি করছে সেই প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে তারা দীর্ঘদিন যাবত ধরে তারা ব্যাগ এমনিতেই তারা দিয়ে থাকতো বা ফ্রি দিয়ে থাকতো, এটা আমরা সাধারণত ধরে নিই। কিন্তু তারা আলাদা করে প্যাকেটের দাম রাখতো না বা ব্যাগের দাম রাখতো না, কিন্তু লাস্ট কিছুদিন ধরে তারা প্যাকেটের দাম আলাদা করে রাখছে এবং এইটা নিয়ে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের মাঝে অনেক বাক বিতণ্ডা গেছে। আমরা অনেক ক্লিপ দেখেছি, খবরে দেখেছি, নিউজ পেপারে দেখেছি। তো এই জিনিসটা কেন হচ্ছে, এটার একটা পূর্ণাঙ্গ সমাধান আজকে আমরা দেব বা দেওয়ার চেষ্টা করব। আসলে কার দায় কতটুকু সেটাও জানার চেষ্টা করব। এজ এ ভোক্তা হিসেবে আমাদের কতটুকু জানা উচিত সেটাও আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে আমি যেটা একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে প্রোডাক্ট বা পণ্য সম্পর্কিত ধারণা দিই। সেটা হচ্ছে পণ্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আপনার কি বলা যেতে পারে শিল্প পণ্য, আর একটা হচ্ছে ভোগ্য পণ্য। এখন শিল্প পণ্য এবং ভোগ্য পণ্যের ভিতরে আমাদের ভোগ্য পণ্য সম্পর্কে জানা উচিত। ভোগ্য পণ্যটা হচ্ছে যেটা আমরা চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে ভোগের জন্য ক্রয় করে থাকি। এখন এই ভোগ্য পণ্যের আলাদা আরো কতগুলো শ্রেণীবিন্যাস আছে, যেমন সুবিধাজনক পণ্য আছে, শপিং পণ্য আছে, বিশিষ্ট পণ্য আছে, অযাচিত পণ্য আছে। এগুলোর অধীনে আরো অনেক শ্রেণীবিন্যাস আছে, যদি আমাদের সেগুলো জানার প্রয়োজন নেই। বাট দুই একটা বিষয় আমাদের একটু জানতে হবে এটা ক্লারিফিকেশন করার জন্য। যেমন আমি যদি বলি সুবিধাজনক পণ্য, সুবিধাজনক পণ্যগুলো হচ্ছে খুব সহজে একজন ভোক্তা যদি এই তার পণ্যটা পেয়ে থাকে তার কাছাকাছি হাতে না গেলে সেটাকে সাধারণত সুবিধাজনক পণ্য বলা হয়। আবার এই সুবিধাজনক পণ্যের অধীনে আছে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি, এই পণ্যগুলো। আবার যদি চিন্তা ভাবনা করি শপিং পণ্য, শপিং পণ্য বলতে বোঝানো হয়েছে যে পণ্যটা ক্রয় করার আগে একজন ক্রেতা ওই পণ্যের মান, দাম এগুলা যাচাই বাছাই করে তারপর ক্রয় করে থাকে। যেমন পোশাক হতে পারে, দামি ঘড়ি হতে পারে, দামি গাড়ি হতে পারে, এই ধরনের পণ্যগুলো। এখন আমরা দেখতে যাব এই চাল, ডাল, তেল, লবণ, এই পণ্যগুলো না যখন আপনি ক্রয় করবেন তখন এগুলো প্যাকেটজাত পণ্য ক্রয় করতে পারেন। আবার যদি খোলা পণ্য ক্রয় করেন তাহলে বিক্রেতা অবশ্যই আপনাকে ওই পণ্য ওজন দিয়ে তারপরে একটা প্যাকেটে ঢুকিয়ে বা একটা ঠোঙায় ঢুকিয়ে তারপরে আপনাকে দিতে হবে, এবং এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা এজ এ ভোক্তা হিসেবে আপনার অধিকার, আপনি এটা চাইতেই পারেন। আর এটা হচ্ছে আইনত দৃষ্টিতে একজন বিক্রেতা অথবা প্রডিউসার আপনাকে এই পণ্যটা প্যাকেট সহ প্রদান করবেন। যেমন আমি যদি এক্সাম্পল দেখাই, এই যে আমার হাতে যে চিনিটা আছে, এই চিনির যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটা আপনাকে চিনি ওজন দেওয়ার সময় তারা প্যাকেটে ঢুকিয়ে তারপর আপনাকে দিয়েছে, এবং এটা হচ্ছে বাধ্যতামূলক। যদি এটা না করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে শাস্তি আছে আইনগতভাবে। আবার ঠিক তেমনি এই যে মনে করেন বিস্কিট, বিস্কিটের প্যাকেট, এগুলো সেম ভাবে দিতে হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেগুলো আছে প্যাকেট করে দিতে হয়। এখন প্যাকেট অথবা প্যাকেজিং এর আসলে অনেক গুরুত্ব আছে এজ এ বিজনেস স্টুডেন্ট হিসেবে আমরা জানি। আপনি যখন একটা প্যাকেট নিয়ে থাকেন সেই প্যাকেটে কিন্তু ওই পণ্য সম্পর্কে যাবতীয় ডিটেইলস ইনফরমেশন অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ, এই তথ্যগুলো জেনে একজন ভোক্তার পণ্য ক্রয় করা উচিত। এবং হচ্ছে এটা এখানে কত টাকা দাম, কি উপাদান ব্যবহৃত হয়েছে, এটা মেয়াদ কখন শেষ হবে, এই সব কিছু তথ্য এখানে দেওয়া থাকে, এবং এটাই হচ্ছে জেনারেলি হয়ে থাকে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আড়ং-এর শপিং ব্যাগের ক্ষেত্রে তারা যেই কাজটা করেছে, তারা প্রোডাক্ট দিচ্ছে কিন্তু ব্যাগ দিচ্ছে না। বলছে যে ব্যাগ নেওয়ার জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট করে তারপর নিতে হবে, এবং এই জায়গাতে এসে দেখা যাচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মাঝে কিছু ইনফরমেশন গ্যাপ থাকার কারণে এই বাকবিতণ্ডা হয়ে যাচ্ছে। এখন
ক্রেতা বলতে পারে আমি 5,000 10,000 টাকা দিয়ে একটা পণ্য কিনেছি, আপনি কি ব্যাগ দিবেন না আমাকে? আমি কি এটা নিয়ে যাবো এভাবে? এতদিন দেন নাই। ওই বিক্রেতা বলছে আমরা এটা দিয়ে কি করব, আমরা নিরুৎসাহিত করছি কাগজের ব্যাগকে, যাতে করে দেশের পরিবেশ রক্ষা পায়। আমরা গাছ লাগাচ্ছি, আপনাদের এই যে টাকা দিচ্ছেন এই টাকার বিনিময়ে আমরা গাছ লাগাচ্ছি, পরিবেশ বাঁচানোর চেষ্টা করছি, আমরা কাগজের ব্যাগকে নিরুৎসাহিত করছি। আচ্ছা যাক, এখন এটা একটু কনফ্লিক্ট তৈরি হয়েছে। এখন এটার কনফ্লিক্টটা কিভাবে সমাধান দেওয়া যেতে পারে, এটা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সালে ওইখানে যেটা বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেগুলো আছে সেগুলোকে প্যাকেট হচ্ছে বাধ্যতামূলক, আমাকে প্যাকেট অবশ্যই করে দিতে হবে। আর শপিং পণ্য যেগুলো, এই যে আড়ং-এর কথা বললাম, শপিং পণ্যের জন্য আপনি সাধারণত একটি পণ্য যখন বিক্রি করেন সেই পণ্য বিক্রির ভিতরে পণ্যের টোটাল কস্ট যোগ করে তারপরে মুনাফা যোগ করা হয়, তখন সেটার বিক্রয় মূল্য নির্ধারিত হয়। এখন ওই বিক্রয় মূল্য একটা পাঞ্জাবির দাম অথবা একটা শাড়ির দাম যদি মনে করেন 5,000 টাকা হয়, সেখানে কিন্তু প্যাকেজিং কস্ট যোগ করে তারপরে সেটা নির্ধারণ করে থাকে সেই দামটা। এখন আড়ং যেহেতু তারা বলেছে তাদের এই পণ্যের দামটা আলাদা করে নিচ্ছে, আবার হচ্ছে তাদের ব্যাগের দামটা আলাদা করে নিচ্ছে, এটার একটু সলিউশনে যাই আমরা। সাধারণত শপিং পণ্যের বেলায় যদি ব্যাগটা প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে, প্রিমিয়াম কোয়ালিটি, তাহলে সেই ক্ষেত্রে বিক্রেতা অবশ্যই ক্রেতাকে পণ্য বিক্রি করার আগে বলতে হবে যে এটা আমরা আলাদা পণ্য হিসেবে দিচ্ছি এবং এখানে আপনাকে আলাদা করে পেমেন্ট দিতে হবে, এটা জানাতে হবে। এবং এইটা হচ্ছে আইনত ভাবে এটাই সাধারণত করা হয় এবং ওই পণ্যের জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে অথবা ওই ব্যাগের জন্য ক্রেতাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এটা আমরা অনেক ক্রেতারা জানি না, বাট জানা উচিত। এখন আড়ং যেটা করেছে সেটা হচ্ছে তারা ব্যাগ দিয়েছে, শপিং ব্যাগ দিয়েছে, আলাদা করে সেটা দামও রেখেছে। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আরেকটা বিষয় ক্লিয়ার করা যাক, যেমন মনে করেন আপনি আলাদা করে ব্যাগ দিবেন, এটার দামও রাখবেন, প্রিমিয়াম ব্যাগ দিবেন সেটার দামও রাখবেন, ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা কিন্তু থেকে যায়। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে আপনি যখন একটা ব্যাগ দিচ্ছেন, এটা কিন্তু আমি কিনে নিচ্ছি, তাহলে এই ব্যাগে আপনার কোনো লোগো থাকা যাবে না। এটা আইনত ভাবে বলা আছে এই ব্যাগে কোনো লোগো থাকা যাবে না, কারণ এটা আমি নিজে কিনে নিচ্ছি এবং নিজে টাকা দিয়ে আপনার এই পণ্য অথবা আপনার কোম্পানির প্রচার আমার দ্বারা হবে না, এটা আইনত বলা আছে। আপনি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি স্বপ্ন আগরা বিভিন্ন সুপার শপে যান, তারাও দেখবেন তারা আলাদা করে ব্যাগ দিচ্ছে। এই যে দেখেন এই ব্যাগ, দেখেন তো, আমি একটা সুপার শপ থেকে পণ্য কেনার সময় এই ব্যাগটা তারা দিয়েছে এবং এটার দাম মনে হচ্ছে 15 টাকা না 10 টাকা, এই মুহূর্তে মনে নেই, খুব সম্ভবত 10 টাকা হবে। এই যে দেখেন এটা দুই পাশে কোনো ধরনের লোগো, কোনো ধরনের লেখা, কোনো কিছুই নেই। এই ধরনের পণ্য আপনাকে দিতে হবে আড়ংকে, কারণ আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি, সেটা আপনার পণ্যের প্রচার করার জন্য না। ঠিক আছে, তাহলে এই একটা কনফ্লিক্ট এখানে আছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এইটা যেমন হতে পারে, যেমন দেখেন অনেক কোম্পানি আছে, এই যে আরেকটা কোম্পানির প্রোডাক্ট আপনি দেখেন, এই একটা ব্যাগ, প্রিমিয়াম একটা ব্যাগ, আপনি দেখেন এটা আমি একটু খুলি, এই যে তাদের ভিতরে আরেকটা বক্স, আরেকটা বক্স, হ্যাঁ, এবং এইটা বক্সে করে তারপর তারা ভিতরে প্রোডাক্ট দিয়েছে। এখন সেই দৃষ্টিকোণ থেকে তারা এইটা তো দাম অনেক টাকা হবে, এখন তারা আলাদা করে নেয়নি, হয়তো পণ্যের সাথে নিয়ে নিয়েছে, এটাই স্বাভাবিক হয়ে থাকে। তো সেখানে কোনো দুই কথা হয়নি, কিন্তু আপনি যখন টাকা নিয়েছে আমি তাদের লোগো ব্যবহার করছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি টাকা দিব আলাদা করে কিন্তু আপনার নাম ব্যবহার করব, ঝুলাবো, তখন তো সেটা অনৈতিক এবং আইনে তো সেটা কথা বলা হয়নি। এখন মনে করেন একটা কথা বলি, আপনার বাসায় একজন অতিথি গিয়েছে, সেই অতিথি আশা করে যে আপনি তাকে সম্মান করবেন, আপ্যায়ন করবেন এবং কাজ শেষ হলে সে চলে আসবে, এটাই স্বাভাবিক নিয়ম। কারণ আপনার বাসায় একজন অতিথি গিয়েছে, আপনি তাকে অসম্মান করেছেন, অপমান করেছেন, হতে পারে বিভিন্ন কারণ, বাট লজিক্যালি যদি নর্মাল সবকিছু থাকে সিচুয়েশন, তাহলে আপনি তাকে অপমান করেছেন ভিন্ন ভিন্ন দিক দিয়ে, মনে করেন আপ্যায়ন করলেন না, এমন হতে পারে না? তাহলে তো সে মনে মনে একটু কষ্ট পেল। ঠিক সেম বিষয়টা আমাদের এখানে, আপনি যখন অ্যাজ এ বিজনেসম্যান আপনাকে আসলে উত্তম সেবা প্রদান করতে হবে।
হ্যাঁ, ঠিক আছে, আপনি গাছ লাগান, পরিবেশ বাঁচান, সেটা তো অবশ্যই হবে। এটা নিয়ে আরো ব্যাপক আলোচনা আছে কোম্পানির সিএসআর কি। আ সেটা তো অবশ্যই হবে। তাহলে সেই ক্ষেত্রে একজন আ ক্রেতা আপনার প্রতিষ্ঠানে গিয়েছে, আপনি তাকে উত্তম সেবা দিবেন। অন্য একটা প্রতিষ্ঠান থেকে আপনি চাইবেন উত্তম সেবা দেওয়ার জন্য। কারণ আমরা জানি কনজিউমার ইস দ্য কিং। কনজিউমার কাছে কখনো বাকবিতণ্ডা করা যাবে না। কনজিউমার এর সাথে কখনোই আপনাকে বিরূপ আচরণ করা যাবে না। আর এটাই হচ্ছে মেইন প্রায়োরিটি। তাহলে আপনি আপনার কাস্টমারকে কিভাবে বিবেচনা করবেন? আপনি আসলে অন্য প্রতিষ্ঠান থেকে নিজেকে আলাদা করবেন কিভাবে? আপনি তো সেবা দিয়ে। কাস্টমারকে বিরক্ত করে নয়, কাস্টমারকে তার অধিকার ক্ষুণ্ণ করে নয়। তাহলে আপনাকে অবশ্যই অন্যদের কাছ থেকে আলাদা হতে হবে আপনার উত্তম সেবা প্রদানের মাধ্যম দিয়ে। তাই সেই ক্ষেত্রে বলতে পারি আমরা এই কাজটা তারা করেছে অনৈতিক। এবার আসেন আরেকটি হিন্টস টানি। যেহেতু তারা বলেছে এই ৳১৫ তারা নিচ্ছে সমাজের পরিবেশ সুরক্ষার জন্য এবং পরিবেশের গাছ যেন কর্তন না হয়। পরিবেশে এবং যেই টাকাটা নিচ্ছে সেই টাকাটা দিয়ে যেন তারা আরো অনেক গাছ রোপণ করতে পারছে। এখন দেখেন তারা এটা কেন করবে? আমি এটা দিয়েও আরেকটা ব্যাখ্যা দেই। কোম্পানির অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেকগুলো উদ্দেশ্য থাকে। এই অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে অর্থনৈতিক উদ্দেশ্য আছে, সামাজিক উদ্দেশ্য আছে, এরপরে আছে আপনার জাতীয় উদ্দেশ্য আছে। যেমন অর্থনৈতিক উদ্দেশ্য হচ্ছে আপনি মুনাফা অর্জন করবেন। জাতীয় উদ্দেশ্য হচ্ছে সরকারের আপনার আ রাজস্ব প্রদান করবেন, ভ্যাট ট্যাক্স প্রদান করবেন। আর সামাজিক উদ্দেশ্য কি? সামাজিক উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা করা, সমাজকে রক্ষা করে চলা। এখন আপনার যে মেইন প্রফিট, ওই প্রফিট থেকেই কিন্তু আপনার সিএসআর কার্যক্রম পরিচালনা করতে হবে। সামাজিক উদ্দেশ্য কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনি আলাদা টাকা নিবেন, সেই টাকা দিয়ে গাছ লাগাবেন, এটা হতে পারে না। আপনি প্রফিট করবেন, ওই প্রফিট থেকেই একটা অংশ আপনি সিএসআর খাতে ব্যয় করবেন। আমরা সাধারণত আরেকটা বিষয় টপিক আমরা খুব ভালো করে জানি, বর্তমানে আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি যেটা বর্তমানে ব্যাপকভাবে প্রচার করছেন সেটা হচ্ছে সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা কি? সমাজের কল্যাণে যে ব্যবসা করা হয় তাকে সামাজিক ব্যবসা বলা হয় এবং বলেছে সেখান থেকে আপনি ইনভেস্টকৃত টাকাটা ব্যাক করতে পারবেন। কিন্তু ওইখান থেকে প্রফিট যেটা সেটা আপনি ভোগ করতে পারবেন না। ওই প্রফিটটা সমাজের খাতে ব্যয় করবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এই ধারণা দিয়েছেন? সাধারণত প্রচলিত ব্যবসা তো আছেই। সেখানেও তো সিএসআর কার্যক্রম আছে, সমাজের কল্যাণে ব্যয় করে। উনি ধারণা দিয়েছেন যে বর্তমানে ব্যবসায়ী যারা আছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন তারা শুধু প্রফিটকে প্রাধান্য দিচ্ছে। তারা সমাজকে উপেক্ষা করছে, সমাজ, পরিবেশ সবকিছু উপেক্ষা করে প্রফিটকে প্রাধান্য দিচ্ছে। এবং উনি ভাবছেন আগামী ১ শতকের ভিতরে পৃথিবীতে একটা বিশাল একটা পরিবর্তন হবে যেটা আসলে মানব জাতির জন্য খুবই নেগেটিভ একটা বিরূপ প্রভাব আসবে। এই কারণে উনি যে ভেবেছেন যে পরিবেশকে যেভাবে হোক টিকিয়ে রাখতে হবে। এই কারণে ওইখান থেকে একটা ব্যবসার উৎপত্তি ঘটেছে, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা। যে ব্যবসায়ীরা প্রফিট এর কথা চিন্তা করেছে করলে হবে না, সমাজকে টিকিয়ে রাখতে হবে। আপনি গাছ লাগাবেন, আপনি নিজের প্রফিট থেকে গাছ লাগান। আলাদা করে আমার পকেট থেকে টাকা নিয়ে কেন গাছ লাগাতে যাচ্ছেন? আবার আলাদা করে আমার কাছ থেকে টাকা নিয়ে আপনি কেন আপনার লোগো আমাকে প্রচার করাচ্ছেন? সো এই বিষয়টাই হচ্ছে এখানে মূল বিষয়। আমি কাউকে দোষারোপ করছি না। বিষয়টা হচ্ছে আমরা একজন ভোক্তা হিসেবে আমাদেরকে জানতে হবে। সে টাকা নিতে পারে একটা শপিং ব্যাগের জন্য, প্রিমিয়াম ব্যাগের জন্য টাকা নিতে পারে। আগে জানিয়ে দিতে হবে। আর ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে আপনাকে উত্তম সেবা দিতে হবে। আপনি যেভাবেই এটা হ্যান্ডেল করেন না কেন, এটা আপনাকে বোঝাতে হবে, কাস্টমারকেও বোঝাতে হবে। আর এখানে আসলে কোনো ফোর্স করার কোনো বিষয় যেন না আসে। এখন আরো ২ একটা বিষয় আমরা কাস্টমার হিসেবে আমাদের জানা উচিত। খুব ইম্পোর্টেন্ট ২ একটা বিষয়। আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ সাল, ওইখানে এমন কিছু টপিক দেওয়া আছে আমরা অনেকে জানি না। যেমন আমি যদি বলি পণ্যের মোড়ক ব্যবহার করার ক্ষেত্রে, আপনি যদি পণ্যের মোড়ক যদি ব্যবহার না করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু বিক্রেতার শাস্তি আছে। শাস্তি কি? তার ১ বছর কারাদণ্ড প্লাস ৳৫০,০০০ জরিমানা। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৭ নম্বর ধারায় বলা আছে। আরো একটা টপিক সেটা হচ্ছে মোড়কের গায়ে বিবরণ। এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা আমি দেখিয়েছিলাম মোড়কের গায়ে বিবরণ এর কথা। এই যে দেখেন একটা প্যাকেটে, হ্যাঁ? অনেক তথ্য লেখা থাকে। এই তথ্যগুলো দিতে হবে, মাস্ট বিক্রেতাকে দিতে হবে। এটা ভোক্তার অধিকার, জানতে হবে। যদি এটাও না দিয়ে থাকেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং সেখানে আপনাকে বলা হয়েছে এখানেও প্রায় আপনাকে, হ্যাঁ, এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে। এটা হচ্ছে ৩৭ নং ধারা। এরপরে বলা হয়েছে আমরা অনেক সময়
পণ্যের গায়ে লেখা যে মূল্য আছে সে মূল্য থেকে বেশি দাম দিয়ে ক্রয় করে নিয়ে আসি, গায়ে লাগে না। যেমন সয়াবিন তেলের বোতল 200 টাকা, নিচ্ছে 210 টাকা, আমরা এগুলো কেয়ার করি না, নিয়ে চলে আসতেছি। কিন্তু আপনি কি জানেন এটা আইনত কতটা দণ্ডনীয় অপরাধ? এই যে ভোক্তা অধিকার আইন 2009 সালে 40 নং ধারায় তারা বলেছে, যদি প্যাকেটের গায়ে মূল্যের চাইতে অতিরিক্ত দাম রাখে বিক্রেতা, তাহলে তার শাস্তি হচ্ছে 1 বছর কারাদণ্ড, এবং হচ্ছে সেখানে 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত। একটা পয়েন্ট। এরপরে যদি ওজনে কারচুপি করে, এটা তো আমরা জানি অনৈতিক, কিন্তু ভোক্তাধিকার আইনে 44 এবং 45 নং ধারায় বলা হয়েছে শাস্তি হিসেবে 1 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা ভোগ করতে হবে। লাস্ট একটা ইম্পর্টেন্ট একটা ধারা, সেটা হচ্ছে 76 নং ধারায় বলা হয়েছে, যদি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বিক্রেতা অথবা উৎপাদক ক্রেতাকে প্রতারিত না করে থাকে পণ্য বিক্রয়ের বেলায়, তখন যদি এটা শাস্তি কেন, ওইটা শাস্তি হচ্ছে 1 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা সর্বোচ্চ। এবং এটা ভোক্তা যদি কমপ্লেইন করে, অভিযোগ জানায় আইনের নিকট, তখন সেটা মীমাংসা হবে, এবং আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন যে আপনি প্রতারিত হয়েছেন, তখন ওই ব্যক্তিকে যত টাকা অর্থদণ্ড দেওয়া হবে তার 25%, 25% আপনি ক্রেতা অথবা ভোক্তাকে প্রদান করবে। এবং এরকম ঘটনাগুলো আমরা অতীতে অনেক দেখেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অনেক সময় জরিমানা করেছে, এবং সেই জরিমানার অর্থ ভোক্তাকেও তারা দিয়েছে অথবা ক্রেতাকেও দিয়েছে। এবং আমাদের টোটাল বিষয়টা হচ্ছে জানা না জানার উপর ডিপেন্ড। তার মানে টোটাল যে আলোচনাটা, সেই আলোচনাটা ছিল একটা পণ্যের আপনি কি করবেন, প্যাকেট থাকবে, প্যাকেজিং এর অনেক গুরুত্ব আছে। প্যাকেজিং এর দাম যোগ করে তারপরে হচ্ছে মুনাফা নির্ধারণ করা হয়, এটা ক্রেতার কাছ থেকে নেওয়া হয়, এটাতে কোনো দিক কথা নেই। আবার যদি শপিং পণ্যের বেলায় আপনি যদি আলাদা করে ব্যাগ দিতে চান, ভালো ব্যাগ, প্রিমিয়াম ব্যাগ, ওইটার জন্য বিক্রেতা টাকা রাখবে, কিন্তু আগে বলে দিতে হবে, এবং ওই ব্যাগটা হবে একদম ফ্রেশ, উইদাউট এনি লোগো। ঠিক আছে, কোনো ধরনের কোম্পানি অথবা প্রতিষ্ঠান প্রচার করা যাবে না। এইরকম হলে অ্যাজ এ ক্রেতা এবং ভোক্তার কোনো সমস্যা নেই। আর অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আপনি সবসময় ক্রেতা বিক্রেতার পকেট থেকে টাকা নিয়ে আবার ক্রেতা বিক্রেতাকে সেবা দিবেন, সমাজকে সেবা করবেন, এটা করা যাবে না। আপনার সিএসআর কার্যক্রম আপনার প্রফিট থেকেই করতে হবে। সো এই সবটুকু বিষয়ে আসলে আমাদের বিপক্ষে জানা উচিত। এই কারণে দেখা যাচ্ছে ইনফরমেশন গ্যাপের কারণে আমাদের মাঝে অনেক ধরনের বাক বিতণ্ডা তৈরি হয়, তখন সেখানে মারামারি সিচুয়েশন তৈরি হয়ে যায়, অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সামনে আবার ঈদ আসবে, আড়ং-এ সবাই জেনে জেনে হেঁটে হেঁটে আবার সবাই যাবে, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওই ধরনের পণ্য ক্রয় করার ক্ষেত্রে ব্যাগের বেলায় একটু সচেতন হতে হবে, উভয় পক্ষকে সচেতন হতে হবে। ব্যবসায়ীকে অবশ্যই কাস্টমার বান্ধব হতে হবে, কারণ কনজিউমার ইজ দ্য কিং ইন দিস মার্কেট। আর কাস্টমার যিনি আছেন তাকেও জেনে শুনে পণ্য ক্রয় করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।